2 ম্যাচ জিতে সিরিজ জয়। দর্শক, এই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই, সেই সঙ্গে বিসিবি কেমন করছে, তামিম ইকবালই বা কেমন করছেন সেসব নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব চৌধুরী, আপনাকে স্বাগত ৭১ স্টুডিওতে, সেই সঙ্গে শুভ সকাল। টানা 3টা সিরিজ আমরা জিতলাম, এটা আসলে বেশ স্পেশাল, কেননা আমরা প্রথম ম্যাচটা হারার পর ভেবে নিয়েছিলাম সিরিজটা হয়তো বা ছিটকে গেছে, সেখানে পরপর 2 ম্যাচ জিতলাম এবং দুর্দান্ত কিছু পারফরমেন্সে পেলাম, নিঃসন্দেহে স্পেশাল। থ্যাংক ইউ, গুড মর্নিং। আপনি ঠিক যেভাবে স্পেশাল বলছেন আমি অতখানি স্পেশাল বলবো না। আই এম সো সরি যে অতখানি স্পেশাল বলতে পারছি না। এই দলটা যদি নিউজিল্যান্ডের টপ টিম হইতো তাহলে অবশ্যই অতখানি স্পেশাল বলতে পারতাম। হয় কি, মানে যে কোনো কিছু আমরা স্পেশাল বানিয়ে দেওয়ার ফলে যেটা হয় যে বাংলাদেশের প্লেয়াররাও একটা ফেক কনফিডেন্স অনেক সময় পেয়ে যায়। এই যে সিরিজটা হইলো, এই সিরিজ বাংলাদেশ জিতেছে, লেট ইট বি লাইক দ্যাট, থ্যাংক ইউ। এবং এই সিরিজ থেকে প্রাপ্তির হিসেবটা যদি আপনি বলেন, বাংলাদেশের চাইতে নিউজিল্যান্ডের প্রাপ্তি বেশি। ধরেন 6 নাম্বার পজিশন বাংলাদেশের। এই যে 3 ম্যাচের সিরিজটা হলো, বাংলাদেশ এখানে কলাপস করছে, খারাপ করে নাই, কলাপস করছে, রীতিমতো মাটিতে মিশে যাওয়ার মতো পারফরমেন্স। আপনি নিউজিল্যান্ডের দিকে তাকান, ডিন ফক্সক্রফট প্রথম ম্যাচে 58 বলে 59, তৃতীয় ম্যাচেও 100-র উপরে স্ট্রাইক রেটে কত 73 বোধহয় করছে। একমাত্র ব্যাটসম্যান পুরো সিরিজে যে ওই পজিশনে 2টো 50 করছে, 2টাই 100-র উপরে স্ট্রাইক রেটে। এই প্রাপ্তি নিউজিল্যান্ডের। নিক কেলি, যিনি নিউজিল্যান্ডের হয়ে জাতীয় দলে থিতু হচ্ছি না করছেন, তিনি এখানে প্রুফ করেছেন যে তিনি মোটামুটি একজন দাবিদার। বাংলাদেশের দিকে আসেন, সাইফ, তাকে আপনি ওয়ানডে টিমে রাখবেন কি না এটা নিয়ে আপনার সিরিয়াসলি এখন চিন্তা করা উচিত। আপনি শুধুমাত্র এই সিরিজটার কথাই বলেন, দ্য ওয়ে হি প্লেড, T20-তে সাইফ ভালো করছেন মানেই তাকে ওয়ানডে খেলে দিতে হবে। সাইফ ওয়ানডের জন্য আইডিয়ালি প্রস্তুত কিনা, যার আসলে স্ট্রাইক প্রোটেক্ট করার, সিঙ্গেল ডাবলস নেওয়ার অ্যাবিলিটিটা নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে, তাকে আপনি ওপেনিংয়ে কতদিন কন্টিনিউ করবেন। T20 ইজ ফাইন, ওয়ানডের জন্য সাইফ কতটুকু প্রস্তুত আমার ডাউট আছে। সো আমাদের এই যে ব্যাটিং, এই ব্যাটিংটা তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ 265 করেছে, ম্যাচ জিতেছে, মানলাম। আর আপনি বারবার আমরা ঘুরে ফিরে ওয়েদারের কথা বলছি। এই ওয়েদারের কথাটা বলা মানে হচ্ছে যে একটা এক্সকিউজ সামনে নিয়ে আসা। পৃথিবীর সব দেশের প্লেয়াররাই, অ্যাথলিটরা যারা মাঠের বাইরে ক্রিকেটটা খেলেন, দে হ্যাভ চুজেন দিস প্রফেশন। আপনি বাংলাদেশের গরমের কথা বলছেন, নিউজিল্যান্ডের জন্য আরও কষ্ট ব্যাপারটা। রাইট, যখন আপনি ইংলিশ কন্ডিশনে 5 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলেন, তখন কেমন অবস্থা হয়, ওইটাও ডিফিকাল্ট। সবার জন্য সব কিছু ডিফিকাল্ট। তার প্রফেশনাল হিসেবে এই প্রফেশনটা চুজ করেছেন, এটা আমার কথা না। হাবিবুল বাশার সুমনকে আপনার মতো আমি অনেক বছর আগে এইটাই বলেছিলাম যে ভাই, এত গরমে প্লেয়াররা খেলে। হাবিবুল বাশার সুমন আমাকে স্পষ্ট করে বলেছিল যে দেব, এই এক্সকিউজ দিও না। কেন ভাই? বললো উই হ্যাভ চুজেন দিস প্রফেশন, আমাদের এটা খেলতে হবে, জেনে বুঝে এসেছি। আমি এরপরে আর কোনো কথা বাড়াই নেই ব্যাপারটা নেই। সো এই ব্যাপারটা যখন সামনে চলে আসে, হ্যাঁ আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা চিন্তা করি আরে এত গরমে কেমনে খেলতেছে, বাট দ্য প্রফেশন, দিস ইজ হোয়াট দে হ্যাভ বিন চুজেন। সো জিনিসটা হচ্ছে যে তাদের এটা করতে হবে। আমার প্রশ্নের জায়গাটা যেটা, 38 ওভার আপনার রান 192, আপনার উইকেটে 50 করা সেট ব্যাটসম্যান 2 জন আছে। শেষ 72 বলে আপনি চোখ বন্ধ করে অন্তত 90 রান করবেন। অর্থাৎ বাংলাদেশ আইডিয়ালি এই ম্যাচটা 280 করার কথা, বাংলাদেশ করেছে 265। সো আপনি শেষ 72 বলে কেন 73 রান করবেন 6 উইকেট হাতে নিয়ে? আপনার একজন ব্যাটসম্যান 100 করছে, আপনার একজন ব্যাটসম্যান 76 করছে, স্টিল আপনি 265 করতেছেন। আপনি শেষ 30 বলে গিয়ে কত আপনার 32-33 রান করতেছেন। সো জিনিসটা হচ্ছে কি, এই যে বাংলাদেশের 6 নাম্বার জায়গাটা একদম ভেকেন্ট হয়ে গেছে। মিরাজ ফিনিশিংয়ের রোলে রীতিমতো দুর্বলের চেতে খারাপ অবস্থায় আছেন। তো এগুলার প্রশ্ন আমাদের কারো মাথায় নাই। আমরা সিরিজ জয়কে খুব স্পেশাল মনে করছি। এই স্পেশাল মনে করা, এই সিরিজগুলো জেতা, এই জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের বিসির মাঝখানে একটা টিম, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজটা জেতা, আমরা এই ধরনের ব্যাপারগুলোকে এত বেশি এনজয় করি বা এত বেশি গ্লোরিফাই করার চেষ্টা করি, পরবর্তীতে বিগ স্টেজে বড় টিমের সঙ্গে বড় জায়গায় গিয়ে বরাবরই আমরা মুখ থুবড়ে পড়ি, যে কারণে বাংলাদেশ তার এন্টায়ার ক্রিকেট হিস্ট্রিতে এখনো পর্যন্ত বিশ্বকাপে 50 ওভারে 3টার বেশি ম্যাচ জিততে পারে নাই। বাংলাদেশের গ্রেটেস্ট এভার টিম নিয়ে 2019 সালেও বাংলাদেশ 3টার বেশি ম্যাচ জিততে পারে নাই, যে বিশ্বকাপের আমরা সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে গিয়েছিলাম। সো জিনিসটা হচ্ছে যে একটা সিরিজ উইন অবশ্যই ভালো, অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সেটাকে স্পেশাল, দুর্দান্ত বা গ্লোরিফাই করার মতো কোনো কিছু এই সিরিজে হয় নাই। বাট বাংলাদেশের পেসাররা, মুস্তাফিজুর রহমান, ইটস এ ডিফারেন্ট ব্রিড অফ মুস্তাফিজ। আমরা আগে যে মুস্তাফিজকে দেখতাম যে উইকেটে একটু যদি সহায়তা না থাকতো বা মিরপুরের ধানক্ষেত টাইপ উইকেট না হতো, মুস্তাফিজ অকার্যকর, সিম্পল এজ দ্যাট। তার কাটার, স্লোয়ার, এর বাইরে কোনো কিছুই ছিল না। অন্তত আপনার 2019 বিশ্বকাপের পর থেকে অন্তত পরে 4 বছর একটা সময়। বাট রিসেন্ট টাইমে মুস্তাফিজ যেটা করছেন, তার সিম আপ ডেলিভারি,
তার বাউন্সারগুলো, যেমন লাস্ট ম্যাচটাতেই যে 5 উইকেট তিনি পেলেন, আমি যতটুকু মনে করতে পারি একটা ছিল স্লোয়ার বাউন্সারে, একটা ইয়র্কার, ইনসুইং ইয়র্কার, দুটো হচ্ছে আপনার বাউন্সারে। অর্থাৎ স্লোয়ার কাটারের উপর যে সম্পূর্ণ রকমের নির্ভরশীলতা মুস্তাফিজ শন টেইট বা নিজের চেষ্টায় বা সব মিলেমিশেই সেখান থেকে বের হয়ে নিজের একটা ডিফারেন্ট ভার্সনটা তৈরি করার চেষ্টা করেছেন এবং সেখানে অনেকখানি সাকসেসফুল হয়েছেন। কিন্তু 2015, 16, 17 এই সময়ের যে মুস্তাফিজটা ছিল, মানে দ্যাট ওয়াজ, আমার মনে হয় যে মুস্তাফিজের প্রবাবলি দ্য গ্রেটেস্ট ভার্সন। ওই মুস্তাফিজ অবিশ্বাস্য। এখনকার মুস্তাফিজও দারুণ ভালো, কিন্তু ওটার সাথে একটা বেসিক কম্প্যারিজন আছে। বাট ওভারঅল আমার সব মিলে মনে হয় যে নাহিদ রানার কথা আমি আর আলাদা করে বলছি না, কারণ নাহিদ রানা কী করতে পারেন, তার গতি দিয়ে কিভাবে তিনি অপোনেন্টকে একা হারিয়ে দিতে পারেন, এটা তিনি আমাদের প্রতিনিয়তই দেখাচ্ছেন। এখন কথা হচ্ছে যে এই যে পেস ইউনিট তো দুর্দান্ত, খুব ভালো করছে। এই সিরিজ যতখানি আমার কাছে গ্লোরিফাই করার বিষয়, পেসারদের পারফরমেন্স তার চেয়ে বেশি গ্লোরিফাই করার বিষয়। কিন্তু আনফর্চুনেটলি আমরা কি কখনোই আলোচনাটা করি যে বাংলাদেশের এই ওয়ানডে লাইন আপে সত্যিকার অর্থে ম্যাচ উইনিং স্পিনার আছে কে? আমরা বলেন তো, মিরাজ, তানভীর, রিশাদ, এরা কি মানে সত্যিকার অর্থে ওয়ানডের জন্য ম্যাচ উইনিং স্পিনার? ব্যাপারটা কিন্তু এরকম না। মিডল ওভার্স তারা নিয়ন্ত্রণ করার বা ভালো করার চেষ্টা করছেন, কিন্তু পেসারদের মতো তারা ইফেক্টিভ এটা বোধহয় আমরা বলতে পারছি না। সো ওভারঅল আমার মনে হয় যে বাংলাদেশ টিম যে শেপটাতে থাকার কথা, সেই শেপটা থেকে, বেস্ট শেপটা থেকে অনেকখানি দূরে আছে। কেননা আমি জাস্ট আপনার এই প্রশ্নের লাস্ট উত্তরটা দিই। 2014 সনে হাথুরু সিংকে যখন বাংলাদেশের দায়িত্ব নিয়ে প্রথমবার বিদেশ ট্যুরে যান ওয়েস্ট ইন্ডিজে, ওই সিরিজে বাংলাদেশ টিমে 4 জন ওপেনার ছিল: শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস, এনামুল বিজয় এবং নাও দ্য অনারেবল বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। 1, 2, 3, 4 চারজন ওপেনারকে 1, 2, 3, 4 করে খেলানো হয়েছিল। বাংলাদেশের ভরাডুবি হয়েছিল এই সিরিজে। আপনি শান্ত লিটন সহ যদি আপনি হিসাব করেন বাংলাদেশের এই লাইন আপে একদম চোখ বন্ধ করে বেস্ট 11-এই আপনি 5 জন ওপেনার দেখতেছেন। সাইফ থেকে শুরু করে, সাইফ তো ওপেনারই, সাইফ তানজিদকে আমি ধরছি না। সৌম্য, লিটন, শান্ত ওপেনিং করে বিভিন্ন সময়। আপনার বেস্ট 5 নাম্বারস এই 5 জনই যদি ওপেনার হয়, ম্যান ইউ আর ইন দ্য রং ডিরেকশন। আপনার টিমের মিডল অর্ডার বলতে কিছু নাই। আপনি সারা জীবন যারা ওপেনার হিসেবে খেলে আসছে তাদের যদি ধরে বেঁধে ওপেনার আপনি বাড়াইতে চান, আপনি সাময়িক সাকসেস পাবেন, হোম কন্ডিশনে পাবেন, কিন্তু লম্বা মেয়াদে আপনার মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের মতোই কাউকে খেলাইতে হবে, আপনার মিডল অর্ডারে XYZ অন্য কাউকে খেলাইতে হবে। সো এই যে প্রসেসটা আপনি সাময়িক, এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের মানিকগঞ্জের ভাষায় হচ্ছে এটা বলা হয় ঠ্যাক দেওয়ার মতো। যে ভাই ঠ্যাক দেওয়া লাগে, একজন ডিফেন্ডার যে সেন্ট্রাল ডিফেন্সে খেলে, যে ভাই আজকে লেফট ব্যাক না, আজকে একটু খেলা দে, খেলে সে দিতে পারে, কিন্তু ইন রিয়েলিটি সে লং রানে বড় জায়গায় কতটুকু সাকসেসফুল হবে, তার দল কতটুকু সাকসেসফুল হবে, এগুলো বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। বাংলাদেশের এই লাইন আপটার ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন, এই প্রশ্নটা আমার বরাবরই ছিল, এখনও আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তাওহিদ হৃদয় নাম্বার 5-এ নিজেকে প্রুফ করে ফেলেছেন। গত 13 ম্যাচে বোধহয় 5টা 50 করেছেন তাওহিদ হৃদয়। তাকে আপনি 6 নম্বরে কেন ড্রপ করবেন? একজন ওপেনারকে 3 নম্বরে অ্যাকোমোডেট করার জন্য আপনি তাওহিদ হৃদয়কে কেন 6 ড্রপ করবেন? এটা খুব, আমার কাছে মনে হয়েছে খুব বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হয় নাই। ইফ ইউ ওয়ান্ট টু ড্রপ ইদার সাইফ নয় সৌম্যকে আপনি খেলায়েন না। কিন্তু সৌম্যকে অ্যাকোমোডেট করতে গিয়ে, সাইফ তানজিদকে ওপেনিং করাতে গিয়ে আপনি যদি তাওহিদ হৃদয়কে নাম্বার 5 থেকে নাম্বার 6-এ আনেন, তাওহিদ হৃদয়ের এভরি চান্স সে আবার ফেল করতে পারে। সো 6-এর জন্য প্রপার 6 ব্যাটসম্যান নেন। 7-এর জন্য মিরাজ তো ক্যাপ্টেন, তাকে তো আপনি বাদ দিতে পারবেন না। সো 7-এর জন্য আপনার ফিনিশার যে নাই, এটা মেনে নেন, মেনে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেন। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা আসলে কোনো মতে জাতটা বাঁচালাম, যেহেতু আমাদের এটা মেইন টিম এবং এটা আমরা বলছি এটা হয়তো বা বিশ্বকাপে যাবে, বা বিশ্বকাপের জন্য আমরা যে এখনো কিন্তু কোনো কিছু নিশ্চিত হয়নি। তো সেই জায়গাটা হয়তো বা আমাদের যে র্যাঙ্কিংটাকে উন্নতি করা, সেটা নিয়ে হয়তো বা আমরা এত বেশি সিরিয়াস। যদি আমরা একে একে বলি, সৌম্য সরকারের কথা একটা হতাশার নাম, সেই সঙ্গে তানজিদ তামিম আমরা যেটা দেখি যে কখনো তিনি একেবারে অল্প রান আউট হয়ে যাচ্ছেন, আবার কখনো তিনি ভালো করছেন। মানে এটা একেবারে ধারাবাহিক পারফরমেন্সটা আমরা তার কাছ থেকে কেন পাচ্ছি না? এবং সৌম্য সরকারের আসলে বিষয়টা কি হচ্ছে? ওই দৃষ্টিনন্দন শট দিয়ে তো আসলে দিন শেষে ম্যাচ জেতা যায় না। না, একটা ব্যাপার হচ্ছে, আমি তামিমের কথার আগে বলি, তামিমের যে বিষয়টা আমার একটা জিনিস মনে হয়েছে যে তামিম যখন নিজে যেটা ভালো পারেন, তামিম কিন্তু ধরেন যে আমরা যে তামিমের স্ট্রাইক রেট যদি দেখেন, গত বছর বাংলাদেশ সবচেয়ে বেশি ছক্কা, রেকর্ড ছক্কা তামিম যেদিন 76 করলেন সেদিনও বোধহয় 3টা ছক্কা 4টা ছক্কা মেরেছিলেন। তামিমকে অনেক আরে প্রচুর ছক্কা মারে, তামিম কিন্তু স্লক হিটার না। তামিম যে ছক্কাগুলো মানে দ্যাট ইজ উইদিন ভেরি বেসিক প্রপার ক্রিকেটিং শট। আমার যেটা মনে হয়েছে যে তামিম যদি তার নিজের প্রপার বেসিক ক্রিকেটটা খেলেন, তাহলেই তামিম সবচেয়ে ভালো খেলেন। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, আপনি যদি তামিম যে দ্বিতীয় ওয়ানডেতে আউট হলেন, আপনি খেয়াল করে দেখেন ডাউন দ্য উইকেট গিয়ে অ্যাক্রস দ্য লাইন মারতে গিয়ে বোল্ড হয়েছে, তাই তো? তামিম যখন এই
অকারণে তেরে ফুরে মারতে যান, সময় নেন না, বা ধরেন তামিম 10 বলে লেটসে 3 রান করছেন, তখন কেন যেন তার মধ্যে প্যানিক অ্যাটাকটা হয় বলে আমার মনে হয়। মানে ছক্কা মারার বা বাউন্ডারি ছক্কা মারার বা বাউন্ডারি বের করতে পারছেন না, স্পেসিফিক্যালি ওয়ানডেতে তামিমের এই ব্যাপারটা বোঝাটা খুব জরুরি যে ওয়ানডে ইজ এ লঙ্গার ফরম্যাট দ্যাট দ্য T20 ক্রিকেট। রাইট। আপনি তানজিদ তামিম, আপনার যে অ্যাবিলিটি, আপনি যদি প্রথম 50 বলে 30 রানও করেন, পরের 50 বলে আপনি 8টা ছক্কা মারতে পারবেন, অর্থাৎ 100 বল শেষে আপনি 130-40 রান করে দেবেন। হি ইজ দ্যাট গুড। অ্যান্ড কথাটা হচ্ছে যে তানজিদ তামিমকে এটা বোঝে, আমার মনে হয় বুঝে, কিন্তু কিছু সময় গিয়ে মাথাটা কাজ করে না। এবং আরেকটা আলোচনা তাকে নিয়ে হয় যে টার্গেটটা যখন বড় হয় এবং বাংলাদেশ যখন চেস করতে যায়, তখনই তানজিদ তামিম প্রেশার ফিল করেন। তো স্ট্যাটগুলো কিন্তু তাই বলছে। সোশ্যাল মিডিয়া তো এটা নিয়ে ব্যাপক না না, আলোচনা সোশ্যাল হচ্ছে। মিডিয়াতে দেখেন, সোশ্যাল মিডিয়ার আলোচনাটা এই ক্ষেত্রে আমি পাত্তা দেওয়ার পক্ষে না। এক্সপার্টিজ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি আলোচনা হচ্ছে এইটা নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। ইন রিয়েলিটি কি হচ্ছে সেটা হচ্ছে বিষয়। এই যে তানজিদ তামিম আপনার যে বড় টার্গেট চেস করতে গিয়ে কোন কারণে তিনি ফেল করছেন, কিংবা তার নাম্বারসগুলো কি, এগুলো সঠিক বিষয়। সো এটা এক্সপার্টরা বুঝবেন যে তারা আসলে ঠিক কীভাবে তামিমকে ঠিক করবেন, বা তামিম নিজেকেও বুঝতে হবে যে আমি এই জায়গা থেকে কীভাবে বুঝতে পারি। সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই হবে। সো জিনিসটা হচ্ছে যে এটা এখন আমরা চোখে দেখতে পাচ্ছি, স্ট্যাট তাই বলছে। সো আবার যখন 180 রান টার্গেট, 200 রান টার্গেট, তখন আপনি তানজিদ তামিমকে দেখে মনে হবে যে আপনি এত সুন্দর ব্যাটসম্যান আগে দেখেননি। তার মানে কি এটা মানসিকতার একটা হইতেই কোনো পারে, ব্যাপার? আমি সেটাই বলছি। তো যারা এক্সপার্ট আছেন এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, বা কোচিং স্টাফে যারা আছেন বা আরও ভালো বোঝেন, তারা ডেফিনেটলি তানজিদ তামিমকে নিয়ে কাজ করবেন। আর সৌম্যর যে ব্যাপারটা, সৌম্য ক্যারিয়ার জুড়ে এরকম, সৌম্যকে আপনার ওই ফ্রি লাইসেন্সটা দিয়ে দিতে হবে। সৌম্য প্রবাবলি আপনার 10 ম্যাচ খেলাইলে 6 ম্যাচ আপনার মানে ফেল করবে, 2টো ম্যাচ আপনাকে জিতাই দিবে, আর একটা ম্যাচে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যেখান থেকে মনে হবে যে না, বাংলাদেশ একটা খুব কমান্ডেবল পজিশনে আছে। অর্থাৎ 10 ম্যাচ সৌম্য যদি খেলে, আপনি তার কাছ থেকে 2টো হার্ডলি 3টা ভালো ইনিংস পাবেন। সৌম্যকে খেলাইতে হলে আপনার এই বিবেচনা মাথায় নিয়ে, এটা মেনে নিয়ে সৌম্যকে খেলাইতে হবে। এই যে 11 বছরের ক্যারিয়ার সৌম্যর, মানে বিশাল যে ক্যারিয়ার, এই বিশাল ক্যারিয়ারে সৌম্য এর চেতে বাইরে কোনো কিছু কখনো দেখার নাই। স্টিল এত বছর পরেও এই দেশে সিলেক্টররা, ক্যাপ্টেনরা, কোচেরা, কিংবা বিসিবি ক্রিকেট অপারেশনস, তারা কিন্তু সৌম্যর উপর ভরসা হারায় না। কম হোক বেশি হোক, ভরসাটা কখনো রাখে, অনলি বিকজ এর বাইরে থেকে যাদের আনা হয় তাদের অবস্থা এত দূর অবধি খারাপ, কিংবা এদের অবস্থা এতখানি ধরেন নাজুক, যে ঘুরে ফিরে অধারাবাহিক সৌম্যকেই তাদের চাইতে বেটার মনে হয়। মানে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে এর চাইতে দুঃখের কিংবা এর চাইতে সমালোচিত আর কোনো কিছু হইতে পারে না। আমাদের হাতে একেবারে সময় কম, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। তামিম ইকবাল তিনি দায়িত্ব পেয়েছেন আসলে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে অ্যাডহক কমিটিতে। এই গত কয়েকদিনে তার বেশ কিছু ডিসিশন নিয়ে অনেক প্রশংসা তিনি পাচ্ছেন, সেই সঙ্গে তার দায়িত্ব নেওয়ার পর প্রথম আসলে সিরিজ জয়, সবকিছু মিলে কেমন দেখছেন তামিমকে? সিরিজ জয়ের সাথে তামিমের এই দায়িত্ব নেওয়ার প্রসঙ্গটা মিলাইতেই চাই না। কারণ হয় কি, অনেকে এই ব্যাপারটা, আরে তামিম আসার পর তামিম আসার পর সিরিজ জিতে নাই। সিরিজটা একটা নির্ধারিত সিরিজ ছিল, প্লেয়াররা খেলছে, তামিম মাঠে গিয়ে কোচিং করায় নাই। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ে। তামিম বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সাংগঠনিকভাবে ক্রিকেট কাঠামোটাকে স্ট্রং করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়ার কথা, ক্রিকেট প্লেয়ারদের স্বার্থের কথা বিবেচনা করে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা, সেগুলো নিচ্ছেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং এই জায়গাতে আমি বলবো তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পরে, যদিও খুব স্বল্প সময়ের জন্য দায়িত্ব নেওয়ার পর, আমার মনে হয় যে তিনি 100-র মধ্যে কমপক্ষে 90 পেয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, সোশ্যাল মিডিয়ায় আপনি তামিম যদি আজকে বলে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি আসার পরে গত 7 দিনে আরও 1000 কোটি টাকার স্পন্সর এনেছি, তাও তামিমকে 2টো মানুষ গালি দেবে। সো সিনারিও ইজ লাইক দ্যাট। তার ইমপ্রেশনটা একটা বিপক্ষ গোষ্ঠী এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এই সোশ্যাল মিডিয়া ইউজ করে, যেখানে আসলে তামিমের ভালো কাজটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না। এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ এবং ভয়ঙ্কর অবস্থান। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তামিম কিংবা তাদের এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কিছু যায় আসে বলে আমার মনে হয় নাই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তামিম যা যা করেছেন, আমি আপনার সময় আছে কিনা জানি না, এই যে প্লেয়ারদের বেতন বাড়ানো, অন্যান্য অবকাঠামোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা, কারণ অল্প সময় আমি আবার বলছি খুব বেশি কিছু করা যায় না, এগুলো আমাদের হাতে আসলে অল্প সময় আছে। সো আমার মনে হয় যে তামিম 3 মাসে কি করেন এটার চাইতে তামিম যদি পরবর্তীতে প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন বোধহয় তার সমালোচনাটা করা জরুরি। আপাতত লিভ ইট টু তামিম, এবং ইলেকশন তাকে সময় দিতে হবে, এই সময়টুকুর মধ্যে যা করা যায়। এক্স্যাক্টলি। এবং তার সবচেয়ে বড় প্রতিপক্ষ আপনি যেটা বললেন যে নানান রকম সমালোচনা, এবং সেটা তৈরি করা হয়েছে, একটা বিশেষ পক্ষ তৈরি করেছে, আগে থেকে একটা তৈরি করা হয়েছে, সেটাই। এই ছিল এখনকার খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 এর সাথে থাকুন।